সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাটমিক ফিজিক্স ক্লাস 12 সিলেবাসের অন্তর্গত। এটি আমাদের বোর্ড এক্সামের জন্য যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরই এই চ্যাপ্টারটা থেকে কম্পিটিটিভ এক্সামে নিট বা জেইই মেন যাই হোক না কেন প্রত্যেকটাতেই মিনিমাম 2টো প্রশ্ন তো আসেই, কোনো কোনো বছর কিন্তু 3টে থেকে 4টে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে চলে আসে। তাহলে চলো শুরু করা যাক। তো অ্যাটমিক ফিজিক্স শুরু করার জন্য প্রথমেই আমাদেরকে জানতে হবে রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা। সেই আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে রাদারফোর্ড প্রথমেই কী করেছিলেন, একটা লেড নির্মিত বাক্স নিয়েছিলেন, তার মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালকে প্লেস করেছিলেন, যেটা বিসমাথ হতে পারে, রেডনও হতে পারে। উনি মোটামুটি একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল তার মধ্যে প্লেস করেছিলেন। এমন ম্যাটেরিয়াল নিয়েছিলেন যেখান থেকে আলফা পার্টিকেল এমিশন হয়। তো সেই আলফা এমিশনটা উনি চেক করেছিলেন কার ওপরে, একটা গোল্ড ফয়েলের ওপর তিনি আলফা পার্টিকেলের এমিশন করিয়েছিলেন এবং তার উল্টো দিকে একটা ফ্লোরেসেন্ট স্ক্রিন বসিয়েছিলেন, ঠিক আছে, যেটা জেডএনএস নির্মিত একটা ফ্লোরেসেন্ট বা প্রতিপ্রভ স্ক্রিন বসিয়েছিলেন। তো আলফা পার্টিকেল গিয়ে গোল্ড ফয়েলে যখন আঘাত করলো, তখন কিছু পার্টিকেল কী হলো, সেটাকে পেনিট্রেট করে চলে গেল, কিছু পার্টিকেল ডিফ্লেক্টেড হলো, মানে তাদের গতিপথ থেকে বিচ্যুত হলো, আর খুব অল্প সংখ্যক কিছু পার্টিকেল যেই পথে গেছিলো সেই পথ থেকেই ব্যাক করে চলে এলো। আমরা যদি গোল্ড ফয়েলের অ্যাটমিক স্ট্রাকচার বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখা যাবে রাদারফোর্ড যেটা দেখেছিল সেটার ব্যাখ্যা কি না, অধিকাংশই পাশ করে সামনের দিকে চলে যায়, খুব কম সংখ্যক কী হয়, তার গতিপথ থেকে বিচ্যুত হয়। কীভাবে বিচ্যুত হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো, বিচ্যুতি যার ক্ষেত্রে সবচেয়ে বেশি সেই রকম অ্যাটমের সংখ্যা কিন্তু খুবই কম, তাই না? অধিকাংশ অ্যাটমই কিন্তু পাস করে সামনের দিকে চলে যাচ্ছে। তার মানে আমি যদি এখানে বিচ্যুত অ্যাঙ্গেলকে যদি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেই থিটার মানটা সবচেয়ে বেশি কত সংখ্যক অ্যাটমের জন্য? খুব কম, যেটা এই সামনের দিকে দেখতে পাচ্ছ। থিটা ম্যাক্সিমাম হচ্ছে 180 ডিগ্রি, থিটা ম্যাক্সের ভ্যালুটা 180 ডিগ্রি, সেটা খুব সংখ্যক কম। এইখানে যেটা দেখতে পাচ্ছ একমাত্র একটা। তারপর থিটার ভ্যালুটা আস্তে আস্তে যত কমতে থাকছে, সেই পার্টিকেলগুলোর সংখ্যা কিন্তু বেশি, ঠিক আছে, খুব বেশি সংখ্যক পার্টিকেল কম অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করেছে। তাহলে আমি যদি এখানে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিংয়ের সঙ্গে নাম্বার অফ পার্টিকেলের একটা গ্রাফ প্লট করার চেষ্টা করি, এক্স অ্যাক্সিস বরাবর স্ক্যাটারিং অ্যাঙ্গেল দিলাম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নাম্বার অফ আলফা পার্টিকেল, ডিফ্লেক্টেড আলফা পার্টিকেলের যদি আমি একটা গ্রাফ প্লট করি, তাহলে কি দেখতে পাবো? থিটার ভ্যালুটা যাদের ক্ষেত্রে খুব কম, সেই ক্ষেত্রে নাম্বার অফ পার্টিকেলের সংখ্যা খুব বেশি। তাহলে গ্রাফটা দেখতে এইরকম হবে। ওকে, এইবার এইখান থেকে রাদারফোর্ড কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেছিলেন যে অ্যাটমিক স্ট্রাকচারটা তাহলে অ্যাকচুয়ালি কীরকম। উনি আমাদেরকে বলেছিলেন যে ম্যাক্সিমাম সংখ্যক আলফা পার্টিকেলই কিন্তু পেনিট্রেট করে সামনের দিকে চলে যায়। তাহলে এখান থেকে উনি কী ডিসিশনে আসতে পারলেন, যে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের কিন্তু ভেতরটা ম্যাক্সিমামটাই কিন্তু ফাঁকা, এমটি স্পেস। ওকে, প্রথম পয়েন্ট থেকে এটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় পয়েন্টে উনি কী বলেছেন, যে সেন্টারে খুব হেভি কিছু একটা মাঝখানে প্লেস করা আছে, ঠিক আছে, যেটাই কিনা আলফা পার্টিকেলগুলোকে ডিফ্লেক্ট করে উল্টো দিকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। অ্যাটম থেকে আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করে উল্টো দিকে চলে আসে, তার মেন কারণটা কি, সেন্টারে একটা হেভি মাস কিছু একটা আছে। আবার সেই মাসটা কীরকম চার্জের হতে পারে, যেহেতু আলফা পার্টিকেলটা পজিটিভলি চার্জড, আলফা পার্টিকেল বিং পজিটিভলি চার্জড, তাহলে তাকে ডিফ্লেক্ট করছে মানে কি, সেন্টারে যে মাসটা বসে আছে সেটাও হিউজলি পজিটিভলি চার্জড, তাই না? সেটাও পজিটিভলি চার্জ হতে হবে। সেটাকে উনি নাম দিলেন কি, নিউক্লিয়াস। সেটাই হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস। ওকে, এবং লাস্ট তিনি যেটা পেলেন সেটা হচ্ছে এই যে রিপালশন ফোর্সটা, সেই রিপালশন ফোর্সটা কার জন্য? ডিউ টু কুলম্ব ফোর্স ও রিপালশন, ঠিক আছে। এটার জন্যই আলটিমেটলি পার্টিকেলগুলো কী হয়, ডিফ্লেক্ট করে একদম পেছন দিকে চলে আসে এবং আলটিমেটলি কামস টু অ্যাট রেস্ট। ওকে, তো এখানে ডিফ্লেক্টেড অ্যাঙ্গেলের সঙ্গে মানে থিটার সঙ্গে নাম্বার অফ পার্টিকেলসের, নাম্বার অফ আলফা পার্টিকেলসের একটা সমীকরণ আমরা এখান থেকে পাচ্ছি, যেটা হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ ডিফ্লেক্টেড আলফা পার্টিকেল, নাম্বার অফ ডিফ্লেক্টেড মানে বিচ্যুত আলফা পার্টিকেল, আর থিটাটা কি, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন মানে কত কোণে বিচ্যুত হয়েছে। তার সম্পর্কটা আমি এখানে কি দেখতে পাচ্ছি, n প্রপোর্শনাল টু sin টু দি পাওয়ার 4 অফ থিটা বাই 2।
ওকে, নেক্সট আমরা চলে যাব কোথায়, বোর অ্যাটমিক মডেলে। তাহলে রাদারফোর্ড মডেল তো এখান থেকে আমরা দেখতেই পেলাম। রাদারফোর্ড মডেলের মধ্যে কিছু চ্যুতি বিচ্যুতিও ছিল। রাদারফোর্ড মডেলের ত্রুটি আমরা নিচু ক্লাসেও পড়ে চলে এসেছি। উনি কী বলেছিলেন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারধারে প্রদক্ষিণ করে সেগুলো কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করে, শক্তি বিকিরণ করে। তাহলে যদি সত্যিই এটা হতো তাহলে শক্তি বিকিরণ করতে করতে ইলেকট্রনগুলো একটা টাইম পরে নিউক্লিয়াসের ওপরে এসে আঘাত করতো কুণ্ডলীকৃত আকারে, কিন্তু সেটা তো বাস্তবে হয় না। ওটাই ছিল রাদারফোর্ড মডেলের ত্রুটি। সেইখান থেকে এলেনকে বিজ্ঞানী বোরের অ্যাটমিক মডেল যেটা ছিল, সেই অ্যাটমিক মডেলটা যদি আমি খুঁটিয়ে দেখি, ওখানে উনি কী বলেছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে বৃত্তপথে আবর্তন করে ঠিকই, কিন্তু প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট পরিমাণ কৌণিক ভরবেগ নিয়ে প্রদক্ষিণ করে। সেই কৌণিক ভরবেগের মান কত হয়, কৌণিক ভরবেগকে যদি আমরা এন দিয়ে ডিফাইন করি, এন মানে এন হচ্ছে নাম্বার অফ অরবিট, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও তাকে বলা হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, বা অরবিট নাম্বারও এটাকে বলা হয়ে থাকে। এল এনটা তার মানে কি বললাম আমি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ nth অরবিট। কি বলেছিলেন উনি, প্রত্যেকটা অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক। সেই পূর্ণ সংখ্যাটা কি, ওই n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেখানে n এর মানটা কত কত হতে পারে, n এর মানটা 1 2 3 পরপর এগুলো হতে পারে। n এর ভ্যালু 1 2 3 ডট 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 ডট, মানে কততম কক্ষপথ তার উপর ডিপেন্ড করছে n এর মানটা। ক্লিয়ার? এইবার কৌণিক ভরবেগের নর্মাল সমীকরণ কি হয়, মাস ইন্টু ভেলোসিটি অফ nth অরবিট আর রেডিয়াস অফ nth অরবিট mv/n, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে n h/2π। এই h/2π টার্মটাকে আবার কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, h ক্রস বা h কাটও বলা হয় অনেকে, ঠিক আছে। তাহলে mv/n ইকুয়াল টু nh কাট, এই একটা ফর্মুলা, এই ফর্মুলাটাও আমাদেরকে জেনে রাখতে হয়। এবার এখান থেকে আমরা আর কি কি ক্যালকুলেশনগুলো করতে পারি সেগুলো আস্তে আস্তে দেখব। তার আগে বোরের আরও একটা স্বীকার্য ছিল, সেটাও একটু জেনে রাখি। বোর কি বলেছিল, প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনগুলোর একটা নির্দিষ্ট এনার্জি থাকে। যত উপরের দিকের কক্ষপথে আমি উঠতে থাকবো, মানে রেডিয়াস যত বাড়তে থাকবে, ইলেকট্রনের শক্তিও তত বাড়তে থাকে। এবং হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে যখন ইলেকট্রন জাম্প করে, মানে ধরো এটা একটা হায়ার অরবিট, এটা একটা লোয়ার অরবিট, হায়ার অরবিটের এনার্জি ধরো E2, লোয়ার অরবিটের এনার্জি ধরো E1। ওখান থেকে হায়ার অরবিট থেকে যখন একটা ইলেকট্রন লোয়ার অরবিটে জাম্প করে আসে, তখন কি করে, তাকে কিছুটা এনার্জি রিলিজ করতে হয়, কেননা E2 তো গ্রেটার দ্যান E1, তাই না? তাহলে E2 থেকে E1 এ এলো মানে সে কতটা এনার্জি রেডিয়েট করলো, E2 মাইনাস E1। এই যে এনার্জিটা রেডিয়েট করলো ও, সেই যে রেডিয়েশনটা বাইরের দিকে বেরোবে সেটা একটা ওয়েভের আকারে বেরোবে। সেই ওয়েভের একটা ফ্রিকোয়েন্সি থাকবে, ফ্রিকোয়েন্সিটা যদি নিউ হয় তাহলে এই রেডিয়েটেড এনার্জির ভ্যালুটা কত হয়, এইচ নিউ। আবার নিউ ইকুয়াল টু আমরা জানি c/λ, ঠিক আছে। এইখানে যদি আমরা প্লেস করে দিই তাহলে কি পাবো, hc/λ। এই সম্বন্ধে আমরা কোয়ান্টাম চ্যাপ্টারে গিয়ে আরও ডিটেলে পড়াশোনা করব। যাই হোক, এইগুলো ছিল আমাদের বোরের স্বীকার্য। নিউটাকে অনেক সময় বোর ফ্রিকোয়েন্সি বলা হয়, ঠিক আছে, বোরের কম্পাঙ্কও বলা হয়। তো এইগুলো কাজে লাগিয়ে এবার আমরা কি করব, বোর অরবিট সম্বন্ধে আরও ভালো ভালো কিছু তথ্য এখান থেকে আমরা অবটেন করব। সেই তথ্যগুলো কি কি, প্রথমেই আমরা যেটা বার করতে চলেছি সেটা হচ্ছে বোরের একটা এনতম কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরছে তখন তার ভেলোসিটি কি হয় তার রাশিমালা, তার রেডিয়াস কি হয় তার রাশিমালা, এবং এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তির রাশিমালা। এক এক করে আমি ক্যালকুলেট করছি, দেখতে থাকো। প্রথমে আমি যেটা কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে এনতম কক্ষপথে তার গতিবেগটা কিভাবে আমি ক্যালকুলেট করব, ঠিক আছে। সেইখান থেকে আমি রেডিয়াসটা ক্যালকুলেট করে বার করব। ভালো করে খেয়াল করে দেখো, বোরের যে স্বীকার্যটা ছিল, ঠিক আছে, সেই প্রথম স্বীকার্যও কি বলেছিল, কৌণিক ভরবেগ mv/n, rn মানে কি nth অরবিটের জন্যই আমি বলছি, হ্যাঁ, mv/n ইকুয়াল টু nh কাট মানে h/2π, ঠিক আছে। এখান থেকে যদি আমি v এর ভ্যালুটা বার করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি, v ইকুয়াল টু nh/2π ইন্টু m ইন্টু rn, ঠিক আছে। এইখান থেকে এটা আমি দেখতে পেলাম। এবার এটা নিয়ে আমার লাভটা কি হলো, এইটা নিয়ে লাভটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রন যখন কক্ষপথে আবর্তন করছে,
তখন ভালো করে লক্ষ্য করে দেখো সে তো বৃত্তপথে আবর্তন করছে। সে বৃত্তপথে আবর্তন করার জন্য তার উপর একটা অভিকেন্দ্র বল কাজ করছে, যার ভ্যালু কত, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এন। আমি ধরে নিয়েছি এনতম কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে এটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্স, সেই সেন্টিপিটাল ফোর্সটা তাকে যোগান দিচ্ছে কে, নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের ওপর প্রযুক্ত আকর্ষণ বল। যে কোনো একটা কক্ষপথে ধরো একটা ইলেকট্রন, একটা আকর্ষণ বল কাজ করছে তার উপর, সেই আকর্ষণ বলটাই প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে। আকর্ষণ বলের মান আমরা কোথা থেকে পাবো, কুলম্বের সূত্র থেকে, 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো নাকি? এখানে প্রত্যেকেরই আধান কত, ই, ইলেকট্রনের আধান যা সেটাই। এবার নিউক্লিয়াসের মধ্যে যদি টোটাল জেড সংখ্যক প্রোটন থাকে, তার মোট আধানের ভ্যালু তাহলে কত হবে, জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই আর এন এর স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে সলভ করে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি না, এইখান থেকে আর এন এর ইকুয়েশন আমরা তৈরি করতে পারছি। তার আগে দেখো এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি দেখতে পাচ্ছি আমি, একদম স্টেপ জাম্প করে লিখছি আমি, 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই, একটা আর এন উভয় পক্ষে কাটাকাটি হয়ে গেছে আর এমটা নিচে নেমে এসছে, তাহলে এম ইন্টু আর এন, এইটা আমি পেয়ে গেলাম। অলরেডি আবার ভি এর ভ্যালুটা আমি প্রথম ইকুয়েশন থেকে যেটা পেয়ে এসেছি, সেইখান থেকে যদি বোথ সাইড স্কোয়ার করে মানটা আমি এনে এইখানে পুট করি, তাহলে কি দেখতে পাবো, পুট করলে দেখতে পাবো এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার, সেটা ইকুয়াল টু 1/4πε0 জেড স্কোয়ার বাই, এখানে আর এন থাকবে, আর এন স্কোয়ার থাকবে না ডান দিকে। তাহলে আমি এখান থেকে আর এন এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। আর এন এর ভ্যালুটা কত বেরোচ্ছে লক্ষ্য করো, আমি যদি একদম স্টেপ জাম্প করি তাহলে আর এন ইকুয়াল টু এইখান থেকে আসবে ε0 এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেড স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে nth অরবিটের রেডিয়াসের ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। এবার এত বড় ফর্মুলা তো আমাদের পক্ষে মনে রাখা সবসময় সম্ভব নাও হতে পারে, তাহলে আমি যদি পরীক্ষার হলে ভুলেও যাই, সেক্ষেত্রে আমি ক্যালকুলেট করে বার করবো কীরকমভাবে, সেটা আমাকে জেনে রাখতে হবে। তাহলে আমি কি করলাম, প্রয়োজনীয় যে সেন্টিপিটাল ফোর্সটা সেটার ইকুয়েশন লিখলাম, সেটাকে যোগান দিল কে, কুলম্ব ফোর্স। কুলম্ব ফোর্স সেটাকে আমাকে যোগান দিয়েছে, তাহলে বোথ সাইডে ওটাকে লিখে ওখান থেকে আমি ভেলোসিটির ইকুয়েশন বার করেছি। ভেলোসিটির ইকুয়েশন আবার প্রথম থেকে যেটা পেয়েছিলাম সেটাকে তুলে এনে ওখানে জাস্ট পুট করে দিয়েছি। পুট করে দিয়ে ওখান থেকে আর এনের ইকুয়েশন পেয়ে গেলাম। তোমাকে মনে রাখতে কি হবে, কার কার সঙ্গে আর এনটা কীরকমভাবে প্রপোর্শনাল, ওটা যদি দেখে নিতে পারো তাহলেই কিন্তু আমার আর কোনো অসুবিধা থাকবে না। দেখো ভালো করে ইকুয়েশনটার দিকে যদি আমি তাকাই, ε0 একটা কনস্ট্যান্ট, এনের মানটা ভ্যারি করছে 1 2 3 4 অনুযায়ী, অরবিট নাম্বার অনুযায়ী, এইচ কনস্ট্যান্ট, নিচে পাই কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, আর ই এর মানও কনস্ট্যান্ট। তার মানে এখানে জাস্ট মনে রাখার উপায়টা কি, আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার, ব্যাস শুধু এইটুকুটা যদি মনে রেখে দাও, এতেও কিন্তু অনেক অঙ্ক আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। তো এবার আমরা দেখব কিভাবে nth অরবিটের টোটাল এনার্জি ক্যালকুলেট করতে হয়। nth অরবিটের টোটাল এনার্জি বলতে প্রথমে আমি লিখছি কাইনেটিক এনার্জি, যেটাকে আমি ই কে দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এইখানে ভি স্কোয়ারের ভ্যালুটা আমি অলরেডি আগের পৃষ্ঠায় বার করে রেখেছি, দেখতেই পাচ্ছ। এই ভ্যালুটা তুলে এনে এখানে আমি বসিয়ে দেবো, পুট করে দেবো। পুট করে দিলে আমি কি দেখতে পাবো দেখো, তাহলে হাফ এম একটা কেটে যাবে, 1/4πε0 থাকবে জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর এন। ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমি, 1/4πε0কে সামনে রাখছি, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2rn। ক্লিয়ার? কাইনেটিক এনার্জি বেরিয়ে গেছে, এবার আমাকে পোটেনশিয়াল এনার্জি বার করে নিতে হবে। পোটেনশিয়াল এনার্জি ইপি দিয়ে রিপ্রেজেন্ট করছি। পোটেনশিয়াল এনার্জি কীভাবে বার করব একটু হিন্ট দিয়ে দিই আমি। ইলেকট্রোস্ট্যাট চ্যাপ্টারে ভোল্টেজ সেটাই ছিল পোটেনশিয়াল এনার্জি, 1/4πε0 Q1 Q2 বাই আর, এভাবে করতাম। তাহলে এখানেও তাই লিখব, 1/4πε0 Q1 বলতে কার, নিউক্লিয়াসের টোটাল চার্জ, ZE, Q2 মানে ইলেকট্রনের চার্জ,
এইবার এইখানে ছাত্রদের ভুল হয়ে যায় কোথায়, ইলেকট্রনের চার্জের ক্ষেত্রেও ই বসিয়ে দেয়, কিন্তু মনে রাখতে হবে পোটেনশিয়াল ক্যালকুলেশনের সময় কিন্তু আমরা চার্জের সাইনটা নিতাম, তাই না? তাহলে ইলেকট্রনের চার্জ কিন্তু আমাকে নেগেটিভ সাইন দিয়ে বসাতে হবে, ডিভাইডেড বাই আর এন, মাইনাসটাকে সামনে নিয়ে নিচ্ছি, 1/4πε0 জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর এন। ক্লিয়ার? এইবার এই দুটোকে যোগ করলে আমি টোটাল এনার্জির ভ্যালু পেয়ে যাব। তাহলে টোটাল এনার্জি ই টোটাল ইকুয়াল টু ই কে প্লাস ইপি, 1/4πε0 কমন নিয়ে নিলাম, জেড স্কোয়ার বাই আর এন কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে তাহলে থাকবে হাফ মাইনাস 1, তাহলে মাইনাস 1/4πε0 জেড স্কোয়ার বাই 2 এই হচ্ছে আমার টোটাল এনার্জির এক্সপ্রেশন। এটাকে একটু বক্স করে দিই। তো এইটা যে আমি পেলাম, এই টোটাল এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির কি রিলেশন দেখতে পাচ্ছি দেখো তো। কাইনেটিক এনার্জিটা আর কিছুই না, জাস্ট পোটেনশিয়াল এনার্জি, এই টোটাল এনার্জিকে একটা মাইনাস দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, মাইনাস ই টোটাল। এটা একটু আমাকে দেখে রাখতে হবে। আর পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে ইপিটা টোটাল এনার্জির জাস্ট দ্বিগুণ। ইকুয়েশন থেকেই পেয়ে যাচ্ছি আমি, তাই না? এইখান থেকে আমি টোটাল এনার্জির আরও একটা ফর্ম বার করে ফেলতে পারি, যদি আমি আর এন এর মানটা পুট করে দিই। আমি অলরেডি আগের পৃষ্ঠায় আর এন এর ভ্যালুটা বার করেছিলাম, এই যে ফাইনাল বক্স যেটা দেখতে পাচ্ছ, সেই আর এন এর ইকুয়েশনটাকে যদি আমি এখানে টোটাল এনার্জির ভ্যালুতে পুট করে দিই, তাহলে টোটাল এনার্জির কিন্তু আরও একটা রূপ আমি এখান থেকে দেখতে পাবো। ই টোটাল ইকুয়াল টু কী দাঁড়াবে, আমি একদম স্টেপ জাম্প করে এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতাতে বসে বসে করলে মিলিয়ে নিও একবার। এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8ε0 এন স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, এইটা কেন লিখলাম? এটা লেখার কারণটা হচ্ছে অরবিট নাম্বারের সঙ্গে মানে এন এর সঙ্গে টোটাল এনার্জি কীভাবে ভ্যারি করছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলে বুঝতে পেরে যাব। তাহলে জাস্ট এইটুকুটা যদি মনে রেখে দিই, ই টোটাল প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, এইটা কিন্তু আমাকে ভবিষ্যতে অনেক সাহায্য করবে। কি কি সাহায্য করবে আমি একটু পরেই অ্যাপ্লিকেশন একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে মনে রাখতে হবে কি কি। রেডিয়াসের কথা যদি আমি বিচার করি, রেডিয়াসটা এন স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর টোটাল এনার্জিটা এন স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এইটা কাজে লাগে। আমি একটু হাইড্রোজেন অ্যাটমের কথা একটু আলোচনা করব। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কত, 1। তাহলে প্রথমেই আর এন এর ইকুয়েশনটা কিসে পরিণত হয়ে গেল, জেড এর মান 1 বসালে ε0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। ঠিক আছে, এইখানে এবার এন এর মান আমি 1 2 3 4 পরপর যদি বসাতে থাকি, তাহলে আমি কে অরবিটের জন্য, এল অরবিটের জন্য, এম এবং এন অরবিটের জন্য রেডিয়াসের ভ্যালুগুলো কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, কে অরবিটের জন্য যে রেডিয়াসটা সেটাকে R1 দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে ওটাকে A0 দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, মানে একদম লোয়ার অরবিটের রেডিয়াস। সেটার ভ্যালু কি হবে, ε0। এন এর ভ্যালু 1 পুট করে দেবো, এই ওপরের ইকুয়েশনটাকে 1 নম্বর দিয়ে রাখছি, 1 নম্বর ইকুয়েশনে এন এর মান 1 বসাবো, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার। প্রত্যেকটা ভ্যালুই আমাদের জানা থাকবে, বসিয়ে দিলে যেটা পাবো সেটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। 0.53 অ্যাংস্ট্রম, এটা একটু আমাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এটা কাজে লাগিয়ে আমি পরপর যতগুলো অরবিটে দেখি না কেন আমি কিন্তু তার রেডিয়াস বার করে ফেলতে পারবো। কিভাবে বার করছি একটু দেখে নাও। অলরেডি আমি জানি রেডিয়াস আর এন এন স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে আর এন যেহেতু এন স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে কে এল এম এন এই সমস্ত অরবিটগুলোর ক্ষেত্রে আর এর মানগুলো আমি কোথা থেকে পাবো? কে অরবিটের জন্য প্রপোর্শনাল টু 1 স্কোয়ার, মানে 1 মানে রেশিও আকারে যদি দেখি, এল অরবিটের এন 2, তার মানে 4:9:16। এটুকু তো বুঝতে পারছি আমি, সমস্ত রেডিয়াসগুলো এই রেশিওতে থাকবে। তাহলে আমি 1 নম্বরের ক্ষেত্রে রেডিয়াস যদি বার করে ফেলতে পারি,
তাহলে R2 কি হবে, জাস্ট 4 গুণ 4 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। একই রকমভাবে R3 বেরিয়ে যাবে 9 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম, R4 বেরিয়ে যাবে 16 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। পরপর কিন্তু সবকটা রেডিয়াস আমার বেরিয়ে যাবে এইখান থেকে। এইটাই হচ্ছে ফান্ডা, আর এনটা এন স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল মনে রাখার। একই রকমভাবে রেডিয়াসটা আমার যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি টোটাল এনার্জিটাকেও এরকমভাবে ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করছি দেখো, টোটাল এনার্জির ইকুয়েশনে আবার জেড ইকুয়াল টু 1 বসিয়ে দাও। বসিয়ে দিলে ই টোটাল পেয়ে যাব -1/4πε0। জেড এর মান তো 1 বসেই যাচ্ছে, উপরে থাকবে ই স্কোয়ার ডিভাইডেড বাই 2n স্কোয়ার ইন্টু আর এন। আগের পৃষ্ঠাতে অলরেডি আমি এনার্জির এই ইকুয়েশনটা পেয়ে গেছি, ঠিক আছে? এই যে এখান থেকে অলরেডি ইকুয়েশনটা পেয়ে গেছি আমি। এইবার আমি এক এক করে এনের ভ্যালু 1 2 3 4 যদি বসাতে থাকি, তাহলে প্রত্যেকটা অরবিটের টোটাল এনার্জি আমি পেয়ে যাব। তোমাকে শুধু মনে রাখতে হবে কে অরবিটের জন্য টোটাল এনার্জিটা। কে অরবিট মানে এনের ভ্যালু কত, 1। এনের ভ্যালু 1 বসিয়ে দাও। E1 ইকুয়াল টু, তোমাকে মনে রাখতে হবে মানটা -13.6 ইভি। এটাকে গ্রাউন্ড স্টেট এনার্জিও বলা হয় হাইড্রোজেনের, ভূমিস্তরের মোট শক্তি, ঠিক আছে? এবার আমরা তো জানি En প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, তাহলে E1 ইস্টু E2 ইস্টু A3 করলে কত আসবে, 1 ইস্টু 1/4 ইস্টু 1/9 ইস্টু 1/16। সেইখানে করেসপন্ডিং আমি প্রত্যেকটা অরবিটের জন্য এনার্জিগুলো কিন্তু পেয়ে যাব। তাহলে লক্ষ্য করে দেখো, এর পরে E2 যেটা আসবে সেটা আসবে E1/4, E3 যেটা আসবে সেটা আসবে E1/9, E4 যেটা আসবে সেটা আসবে E1/16। তার মানে এনার্জি স্টেটগুলো ক্রমশ কিন্তু ঘন সন্নিবিষ্ট হওয়া শুরু হবে, তাই না? ধরো গ্রাউন্ড স্টেট এনার্জি এইখানে আছে 13.6, তারপরের এনার্জি যদি এতটা ডিস্টেন্সে থাকে, তারপরেরটা কিন্তু আরও কমে যাবে, তারপরেরটা তার থেকেও কমে যাবে, তারপরে আরও ঘন, এরকমভাবে ক্রমশ ঘন হতে থাকবে, তাই না? যেহেতু ডিভিশনটা বেড়ে যাচ্ছে, এনের মানগুলো ক্রমশ যত বাড়তে থাকবে এনার্জি কিন্তু তত কমতে থাকবে, এবং একটা টাইমে গিয়ে এনার্জি পুরোপুরি জিরো হয়ে যাবে। কখন বলো তো, যখন এনের ভ্যালুটা ইনফিনিটি চলে যাবে, ঠিক আছে? তখন কিন্তু এনার্জি পুরোপুরি জিরো। তো এটা একটা কনসেপচুয়াল ব্যাপার, অদ্দূর অব্দি আমরা রিচ করবো না যদিও। তাহলে হায়ার এনার্জিগুলো ক্রমশ কমতে থাকে, স্টার্ট হচ্ছে তাহলে কোথা থেকে, -13.6 থেকে, এবং হায়ার এনার্জি গিয়ে পৌঁছাচ্ছি কোথায়, জিরোতে, ঠিক আছে? তার মাঝখানের অল পসিবল ভ্যালুগুলো আমরা এখান থেকে পেতে থাকি। তাহলে হাইড্রোজেনের জন্য টোটাল এনার্জি আমি বার করে ফেলেছি। একই রকমভাবে কোনো একটা অরবিটে ইলেকট্রন কত ভেলোসিটি নিয়ে রোটেট করছে সেটাও আমরা ভি এর ইকুয়েশন থেকে পেয়ে যাব। ভি এর ইকুয়েশনটার জন্য তোমাকে কিন্তু শুধু মনে রাখতে হবে ভি প্রপোর্শনাল টু 1/n, ঠিক আছে? আমি ভি এর পার্টটা খুলছি, তোমাকে জাস্ট মনে রাখতে হবে ভি প্রপোর্শনাল টু 1/n, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। ওকে, আমি পুরো টেবিলটা তাহলে এইখানেই লিখে দিচ্ছি। তোমাকে মনে রাখতে হবে ভি প্রপোর্শনাল টু 1/n। এটা কোথা থেকে আমি পেলাম বলো তো, আর এনটা প্রপোর্শনাল টু এন স্কোয়ার, আবার ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1/rn, তার মানে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/n হলো না? এটা একটু মনে রাখতে হবে তোমাকে জাস্ট। এইখানে ডান দিকে আমি পুরো টেবিলটা করে দিচ্ছি, রিমেম্বার। তাহলে Vn proportional to 1/n, Rn proportional to n স্কোয়ার, En মানে E টোটাল আর কি, proportional to 1/n স্কোয়ার। এই তিনটে জিনিস একটু মাথার মধ্যে রাখবে। ব্যাস, এটা হয়ে যাওয়ার পর এবার আমরা একটা স্পেশাল জিনিস পড়ছি, যেটা আমাদের বোর্ডের সিলেবাসে নেই, কিন্তু নিট বা কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু ভীষণভাবে জরুরি। সেটা কি? সেটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ বলে একটা জিনিস আছে। সেটার মানে কি? ডিস্টেন্স মানে দূরত্ব, ক্লোজেস্ট অ্যাপ্রোচ মানে কতটা কাছাকাছি অবধি সে যায়। রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা মনে আছে, গোল্ড অ্যাটমের ওপর আমরা আলফা পার্টিকেল হিট করিয়েছিলাম। সেখানে খুব কম সংখ্যক আলফা পার্টিকেল ছিল যেগুলো যেই রাস্তা দিয়ে গেছিলো সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করে চলে এসেছিলো, তাই না?
সেখান থেকে বোর কি ধারণা করেছিলেন, সেন্টারে একটা হিউজলি পজিটিভলি কিছু একটা আছে, পজিটিভ চার্জের কিছু একটা আছে, যেটাকে নিউক্লিয়াস বলেছিলাম আমরা। আলফা পার্টিকেলও পজিটিভলি চার্জড, তাদের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ একটা কুলম রিপালশন ফোর্স কাজ করেছিল, যার ফলে আলফা পার্টিকেল পুরোপুরি কিন্তু ভেতর অবধি ঢুকতে পারেনি, কাছাকাছি গিয়ে ব্যাক করে চলে এসছে। তো কতটা কাছাকাছি গেছিল ছবিতে যদি দেখাই, ধরে নাও এটা একটা গোল্ড অ্যাটম, তার সেন্টারে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, আলফা পার্টিকেল তাহলে কাছে গিয়ে ব্যাক করে চলে এসছে, পুরোটা কিন্তু টাচ করেনি রিপালশনের জন্য। এই মোমেন্টে ওদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা, সেইটাই হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ডেফিনেশনটা দেখতে পাচ্ছ এখানে। ক্লোজেস্ট অ্যাপ্রোচের ভ্যালুটা বার করবো কীরকমভাবে, জাস্ট এনার্জি কনজারভেশন লাগিয়ে দেবো। প্রথমে সে কাইনেটিক এনার্জি নিয়ে গেছিলো, যেই ক্লোজেস্ট অ্যাপ্রোচে পৌঁছেছে সেখানে সে রেস্ট মোমেন্টে চলে এসছে, মানে ওখানে একটা পোটেনশিয়াল এনার্জি হয়েছে, আবার ওখান থেকে সে কাইনেটিক নিয়ে ব্যাক করে চলে এসছে। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু টোটাল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ওকে, এইখান থেকে R0 মানটা ক্যালকুলেট করে আমি পেয়ে গেলাম, যেটা দেখতে পাচ্ছ এইখানে। ইকুয়েশন যদি মনে রাখতে পারো খুবই ভালো, না মনে রাখতে পারলেও এমন কোনো সমস্যা নেই, ফার্স্ট লাইনটা শুধু মনে রেখে দেবে, টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এইখান থেকে ইভেনচুয়ালি তো বেরিয়েই যাবে ক্যালকুলেট করলে। তো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচকে কাজে লাগিয়ে অন্য আরও একটা টার্মিনোলজি আমাকে জানতে হবে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। ইম্প্যাক্ট প্যারামিটার জিনিসটা কি, ওই গোল্ড অ্যাটমটার কথাই বিচার করো। একটা পার্টিকেলকে আমি নিউক্লিয়াস থেকে একটু দূরের দিক করে যদি ইজেক্ট করি, তাহলে কি হবে, সে পেনিট্রেট করে বেরোবে ঠিকই, কিন্তু তার কুলম রিপালশনের জন্য কিছুটা বিচ্যুত হবে, ডেভিয়েট করবে তার পাথ থেকে, ধরো এরকমভাবে বেরিয়ে গেল, ইউ ভেলোসিটি নিয়ে এসেছিলো, ওরকমভাবে বেঁকে বেরিয়ে গেল। তাহলে কতটা ডেভিয়েশন অ্যাঙ্গেল হয়েছে সেটা কি করে পাবো, একটা অনুভূমিক লাইন টানলাম, তার সঙ্গে নতিটা দেখলাম, সেটাকে থিটা নাম দিয়ে দিলাম, তাহলে থিটাটা হচ্ছে তার ডিপ্লেশন অ্যাঙ্গেল বা ডেভিয়েশন অ্যাঙ্গেল। এইবার ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ মেজার করার জন্য আমি নিউক্লিয়াসের একদম সোজাসুজি পার্টিকেলটাকে পাঠিয়েছিলাম, সেই বরাবর আমি একটা লাইন কল্পনা করলাম, সেই লাইনের সঙ্গে এই পার্টিকেলটা যেটা উপরের দিকে বেরিয়ে গেছে তার যে ডিস্টেন্সটা, সেটাকেই বলা হয় প্যারামিটার। এটা পড়ার সিগনিফিকেন্সটা কি, ইম্প্যাক্ট প্যারামিটারের ভ্যালু যত বাড়বে, মানে সেন্টার থেকে যত ওপরের দিক করে আমি পার্টিকেলকে ছুড়ব, ততটার ডেভিয়েশন কি হবে, কম হবে, মানে থিটার মানটা তত কমতে থাকবে। আর ইম্প্যাক্ট প্যারামিটার যত কম হবে, মানে যত নিউক্লিয়াসের কাছাকাছি ঢোকাবো, তত কিন্তু তার ডেভিয়েশনটা বেশি হবে, তাহলে থিটার মান তত বাড়তে থাকবে। ইম্প্যাক্ট প্যারামিটারের সঙ্গে তাহলে থিটার রিলেশনটা কি সেটা দেখার জন্য একটা ইকুয়েশন তোমাদের সামনে দেখাচ্ছি। ইকুয়েশনটা হচ্ছে এইটা, বি প্রপোর্শনাল টু কট থিটা বাই 2। তো আমি এভাবে মনে রাখতেও পারি, নাও রাখতে পারি, ডিরেক্টলি আমি কনসেপ্ট দিয়েও মনে রাখতে পারি। তাহলে বি যত বাড়ানো হবে থিটা তত কমবে, আর বি যত কমানো হবে থিটা তত বাড়বে। বি এর মান যদি 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে, ওই ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচে যেটা তোমরা দেখলে, বি এর মান 0 মানে কি, একদম নিউক্লিয়াসের সামনে এসে হিট করানো হচ্ছে, ও কী করবে, ওইখান থেকেই পুরো বেঁকে গিয়ে একদম উল্টো দিকে চলে আসবে। তাহলে ওর ডেভিয়েশন কত হলো, 180 ডিগ্রি, তাই না? দেখো বি এর মান এখানে 0 বসিয়ে দাও, তাহলে কট থিটা বাই 2 মানও কত, 0, তার মানে থিটা বাই 2 কত, 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, যেটা দেখতে পাচ্ছ আমি এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি। কনক্লুশন কি পেলাম, দ্য আলফা পার্টিকেলস রিট্রেস দেয়ার পাথ, রিট্রেস মানে কি, যেই রাস্তা দিয়ে গেছিলো সেই রাস্তায় আবার ব্যাক করে চলে এসছে। ঠিক আছে, বেশ, এই দুটো নতুন টার্ম জানার পরে আমি আবার ব্যাক করে যাচ্ছি আমার হাইড্রোজেন অ্যাটমে। হাইড্রোজেন অ্যাটমে এবার আমি যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম। হাইড্রোজেন স্পেকট্রাম জিনিসটা কি, হাইড্রোজেনের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অরবিটের মধ্যে ঘুরছে। হায়ার অরবিট থেকে একটা ইলেকট্রন লোয়ার অরবিটে যদি জাম্প করে আসে, তাহলে তাকে কিছু পরিমাণ এনার্জি এমিট করতে হবে, সেই এনার্জিটাই স্পেকট্রাম আকারে বেরোয়, মানে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ থাকে তার। এবার সেই ওয়েভলেন্থের মানটা কার উপর ডিপেন্ড করছে, কী পরিমাণ এনার্জি সে রেডিয়েট করছে। যত হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটের দিকে আসবে, মানে গ্যাপটা যত বেশি, জাম্পটা যত বেশি হবে, তত বড় ওয়েভলেন্থ রিজেক্ট করবে সে, আর জাম্পটা যত ছোট হবে ওয়েভলেন্থটা তত কম হবে। এবার ওয়েভলেন্থ ভ্যারি করার সঙ্গে সঙ্গে আমরা কি কালারটা অন্য অন্য দেখতে পাবো, যদি সেটা দৃশ্যমান বর্ণালীর রেঞ্জের মধ্যে থাকে। তো সেই ল্যামডাটা অরবিটাল নাম্বারের সঙ্গে কিভাবে রিলেটেড, সেইটা একটা ইকুয়েশন দিয়ে দেখানো যেতে পারে। ইকুয়েশনটা কি আমি এখানে লিখছি, ইকুয়েশনটা হচ্ছে 1/λ ইকুয়াল টু আর ইন্টু, আর মানে কি রিডবার কনস্ট্যান্ট, 1/nf², nf² মানে nfটা কি, ফাইনাল যে অরবিটে এসে ইলেকট্রনটা পড়লো সেই অরবিটের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার,
মাইনাস 1/ni²। niটা কি, যেখান থেকে এসেছিল ইনিশিয়ালি যে অরবিটে ছিল তার কোয়ান্টাম নাম্বার, এটাকে আমি বলছি ni, আর ফাইনালি যেখানে এসে ড্রপ করছে সেটাকে বলছি nf। বোঝা গেল? তাহলে nf আর ni এর মানগুলো দেখে দেখে আমি কিন্তু ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। রিডবার কনস্ট্যান্টের মানটা তোমাকে প্রোভাইডেড থাকবে প্রথম থেকে। ওকে, আমি এই স্পেকট্রামটাকে এবার একটা টেবিলের মতো করে নিচে পরপর করে লিখছি। nf এর ভ্যালু কি হচ্ছে সেই অনুযায়ী স্পেকট্রামের কি কি নাম। 1 নম্বর নাম হচ্ছে লিম্যান সিরিজ, LYMAN, লিম্যান সিরিজ। লিম্যান সিরিজ কখন বলা হয়? যখন ফাইনাল অরবিটটা 1 নম্বর অরবিট। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালগুলো কি হবে? 1-এর হায়ার অরবিট কি কি আছে? 2, 3, 4, 5 ইত্যাদি। তাহলে n ইনিশিয়ালটা হচ্ছে 2, 3, 4 ডট ডট ডট। ল্যামডার ইকুয়েশনটা তাহলে কি হবে? 1/λ ইকুয়াল টু r ইন্টু 1/1² মাইনাস 1/ni²। এবার ni এর বিভিন্ন মান তুমি পুট করলে বিভিন্ন ল্যামডার ভ্যালুগুলো পাবে। মনে রাখবে হাইড্রোজেনের ক্ষেত্রে, এই লিম্যান সিরিজের ক্ষেত্রে আমরা যে ল্যামডাগুলো পাই সেগুলো সব কিন্তু ইউভি এর অঞ্চলে পড়ে, অতিবেগুনির অঞ্চলে পড়ে, সবকটা ইউভি। ঠিক আছে, নেক্সট 2 নম্বরটা হচ্ছে বামার সিরিজ, BALMER, বামার সিরিজ আমরা কখন বলবো? যখন ফাইনাল অরবিটটা হচ্ছে 2 নম্বর অরবিট। ইনিশিয়ালটা তাহলে কোথা থেকে আসছেও? 2-এর হায়ারে যারা আছে 3, 4, 5, 6 সেইগুলো সমস্ত। তার ক্ষেত্রে ইকুয়েশনটা 1/λ ইকুয়াল টু r ইন্টু 1/2² মাইনাস 1/ni²। ni এর ভ্যালুগুলো পুট হবে। ঠিক আছে, তো হাইড্রোজেনের ক্ষেত্রে মনে রাখবে বামার সিরিজের যে আমরা যে লাইনগুলো পাই সেই লাইনগুলো সমস্ত কোন অঞ্চলের মধ্যে পড়ে? বামার সিরিজের ক্ষেত্রে লাইনগুলো সমস্ত ওই তোমার দৃশ্যমান বর্ণালীর মধ্যেও পড়তে পারে এবং কিছু কিছু ইউভি বর্ণালীর মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো আমরা মেনলি 3, 4, 5টাই নেব, তার বেশি আমরা নেব না। কেমন? নেক্সট আসছে যখন nf এর ভ্যালুটা 3, nf এর ভ্যালু যখন 3 হয় তখন আমরা সেটাকে বলি প্যাশন সিরিজ, PASCHEN, প্যাশন সিরিজের ক্ষেত্রে তাহলে nf এর ভ্যালুটা কত? 3। তাহলে ni এর ভ্যালু কি হবে? হায়ার স্টেটগুলো যেগুলো, হায়ার স্টেট মানে হচ্ছে 4, 5, 6 ইত্যাদি। একই রকমভাবে ল্যামডার ইকুয়েশন পাবো, আমি আর সেটা লিখছি না। কেমন? এইখানে যে এগুলো আমরা পাচ্ছি, যে ল্যামডাগুলো পাচ্ছি সেগুলো সমস্ত ইনফ্রারেড রিজিয়নের মধ্যে পড়ে, IR। কেমন? অবলোহিত অঞ্চলের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে ব্র্যাকেট সিরিজ, BRACKETT, ব্র্যাকেট সিরিজ কখন হয়? যখন nf এর ভ্যালুটা 4, ni হবে হায়ার স্টেট 5, 6, 7 ইত্যাদি ডট ডট। 5 নম্বর হচ্ছে ফান্ড সিরিজ, ফান্ড বা ফুন্ড সিরিজও বলা হয় অনেক ক্ষেত্রে, PFUND, ফান্ড সিরিজ। এর ক্ষেত্রে nf এর ভ্যালুটা হচ্ছে 5, ni এর ভ্যালুগুলো তাহলে কি হবে? 6 বা তার বেশিগুলো। ঠিক আছে, লাস্ট একটা আছে যেটা হচ্ছে হামফ্রিসটা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু অন্যান্য আরও অনেক কিছু মেটেরিয়াল আছে, অনেক অ্যাটম আছে যার ক্ষেত্রে হামফ্রিসও দেখা যায়। হামফ্রিসের ক্ষেত্রে মনে রাখবে nf এর ভ্যালুটা কত হয়? 6। ঠিক আছে, ওটা আর আমি আর এখানে লিখছি না। এইবার আমি চলে আসছি এনার্জির যে ইকুয়েশন, সেই এনার্জির ইকুয়েশন থেকে একটা নতুন টার্ম তোমাকে একটু মনে রাখতে হবে, যেটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। আমি একটু আগে দেখালাম প্রত্যেকটা ইকুয়েশনের মধ্যে এই যে আরটা যেটা দেখতে পাচ্ছ ওটাকে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট বলেছিলাম, কিন্তু এটা তাৎপর্য কি, এটা এলো কোথা থেকে? রিডবার্গ কনস্ট্যান্টটা এসছে কোথা থেকে সেটা আমি দেখাচ্ছি। এনার্জির যে ইকুয়েশনটা ছিল সেই এনার্জির ইকুয়েশনটা আমি আরেকবার একটু লিখব। এনার্জির ইকুয়েশন আমি পেয়ে গেছিলাম, মানে ধরো ফার্স্ট অরবিটের জন্য, হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের জন্য E1 ইকুয়াল টু আমি কি পেয়েছিলাম? -1/4πε0
ই স্কোয়ার বাই 2r n, মানে ওটাকে ওই আর এর জায়গায় আমি a0 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম যেহেতু 1 নম্বর অরবিট ছিল। এবার ওইখানে ওই a0-র ভ্যালুটা যেটা পেয়েছিলাম সেটা যদি আমি পুট করে দিতাম, a0-র একটা ভ্যালু পেয়েছিলাম মনে আছে, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে a0-র একটা ভ্যালু পেয়েছিলাম আমি এখানে, এই ভ্যালুটাকে যদি আমি নিয়ে গিয়ে আরেকবার ওখানে বসিয়ে দিলে আমি পেয়ে যাব রিডবার্গের ভ্যালুটা। এইখানে এনে বসালে -1/4πε0 থাকবে, ই স্কোয়ার বাই 2টাকে লিখে রাখছি, a0-র মানটাকে একবারে তুলে এনে বসিয়ে দিচ্ছি, তাহলে পাই এম ই স্কোয়ার বাই ε0 এইচ স্কোয়ার, তাই তো। এবার পাইটা কেটে যাবে, আমি একদম ক্যালকুলেট করে ভ্যালুটা লিখে দিচ্ছি, -m(e⁴) ডিভাইডেড বাই 8 ε0 স্কোয়ার এইচ স্কোয়ার। এইটাকে এবার আমি একটু সাজাবো, কীরকমভাবে সাজাবো, ওপর নিচে একটা বিশেষ টার্ম দিয়ে গুণ করব। কী টার্ম? সি ইন্টু এইচ, এই টার্মটা দিয়ে আমি ওপর নিচে গুণ করব। কেন করব তার রিজনটাও বলছি। m(e⁴) ডিভাইডেড বাই, তাহলে নিচে হয়ে যাবে 8 ε0 স্কোয়ার, সি এইচ গুণ করার পরে সি থাকবে, আর এইচ এর সঙ্গে এইচ স্কোয়ার গুণ হলে এইচ কিউব, আর ওপরে একটা সি এইচ পড়ে থাকবে। এই যে সামনে যে টার্মটা এলো সেই টার্মটাকে লক্ষ্য করে দেখো তো, এর মধ্যে যতগুলো রাশিমালা আছে সেগুলো কিন্তু সবকটা কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টটাকেই বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট, -r(CH) E1 ইকুয়াল টু, ঠিক আছে, এই আরটাই হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে r ইকুয়াল টু কি, m(e⁴) ডিভাইডেড বাই 8 ε0 স্কোয়ার CH কিউব, ঠিক আছে। এটা পুরোটাই একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটার নাম হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে। তো এই রিডবার্গ ধ্রুবকের সিগনিফিকেন্সটা কি সেটা আমরা এখানে দেখলাম, ওই লিম্যান বামার এই সমস্ত সিরিজগুলোতে এর মানটা কাজে লাগে, ঠিক আছে। একটা রিডবার্গ ফর্মুলা বলেও একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা যদি দরকার হয় একবার দেখে রাখতে পারো, তবে অতটাও ইম্পর্টেন্ট নয়। আমি লিখিয়ে দিচ্ছি রিডবার্গের ফর্মুলাটা কি। একটু আগে যে ল্যামডার একটা ইকুয়েশন পেয়েছিলাম না, ওই ল্যামডার ইকুয়েশনটা থেকেই আসে ওটা, 1/λ ইকুয়াল টু r বাই m প্লাস এর হোল স্কোয়ার মাইনাস r বাই n প্লাস বির হোল স্কোয়ার। এই ফর্মুলাটাকে বলা হয় রিডবার্গ ফর্মুলা। কোনটা কি সেটা আমি লিখিয়ে দিচ্ছি এক্ষুনি। এইখানে এ আর বিটা কি, একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য বৈশিষ্ট্যমূলক ধ্রুবক। মানে আমি একটু আগে যে লিম্যান, বামার, ফুন্ড, হামফ্রিস, প্যাশন, ব্র্যাকেট এগুলো সমস্ত দেখিয়েছিলাম, প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা সিরিজের জন্য এ এবং বি এর কিছু নির্দিষ্ট মান থাকে। তাহলে এ আর বি হচ্ছে একটা কনস্ট্যান্ট। কোন সিরিজ নিয়ে আমি কাজ করছি সেই সিরিজের জন্য এই কনস্ট্যান্টের মানগুলো তোমাকে বলে দিতে হবে, বলে দেওয়া থাকতে হবে। এম কি? এম হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যেটা কোনো একটা প্রদত্ত শ্রেণীর জন্য সবসময় কনস্ট্যান্ট, স্থির। মানে এমটাও একটা কনস্ট্যান্ট, তুমি যে সিরিজটা নিয়ে কথা বলছো সেই সিরিজের জন্য। এনটাও একটা পরিবর্তনশীল পূর্ণ সংখ্যা, ওটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এনটা ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিয়েবল টার্ম। পরিবর্তনশীল পূর্ণ সংখ্যা যেটা বিভিন্ন মানে শ্রেণীর বিভিন্ন রেখাকে প্রকাশ করে, ঠিক আছে। এই সমস্ত ভ্যালু তোমাকে দেওয়া থাকলে ওখান থেকেও ল্যামডার মানটা বার করে নেওয়া যায়। যাই হোক, রিডবার্গ ফর্মুলাটা এমনি জাস্ট অতটাই ইম্পর্টেন্ট নয়, এটা তোমাদের বইতে দেওয়া আছে বলে আমি একটা জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে। আমাকে তাহলে মনে রাখতে কি হবে, গ্রাউন্ড স্টেটের যে এনার্জিটা E1 সেটা ইকুয়াল টু -r ইন্টু সি ইন্টু এইচ, যেখানে সিটা কি, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এইচটা কি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626, কিছু কিছু বইতে তো 6.34 লিখে দেয়, ইন্টু 10⁻34। ওকে, তো এই মানগুলো বসিয়ে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুও কিন্তু বার করে নেওয়া যায়। সিজিএস ইউনিটে যদি রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা আমি বার করি, সেই ক্ষেত্রে মানটা একটু মনে রেখে দেবে। রিডবার্গ কনস্ট্যান্টের মান ইন সিজিএস
ওটা হয় কত 109625, ইউনিটটা হচ্ছে সেমি ইনভার্স। ঠিক আছে, কিছু কিছু বইতে 109737 এরকম টাইপেরও লেখা থাকে, কিন্তু এক্স্যাক্ট ভ্যালুটা হচ্ছে 109625 সেমি ইনভার্স। ঠিক আছে, ব্যাস মোটামুটি চ্যাপ্টারে যা যা ছিল আমি এখানে সমস্ত দেখিয়ে দিয়েছি। এইবার তো তোমরা টেক্সট বইটা যদি পড়ো সেখানে তোমরা দেখতে পাবে আরও অনেক কিছু আছে, বোর্ড তত্ত্বের সাফল্য ব্যর্থতা ইত্যাদি জিনিসপত্রগুলো, কিন্তু নিট ফিটের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য ওগুলো অতটাও ইম্পর্ট্যান্ট নয়। যদিও ওখান থেকে যদি প্রশ্ন কোনো কারণে চলেও আসে, তোমরা তোমাদের প্রিভিয়াস কাজের মানে ক্লাসের নলেজগুলো দিয়ে ওখানে কিন্তু উত্তর করে নিতে পারবে। এছাড়াও আরও কিছু জিনিস আছে, কন্টিনিউয়াস এক্সরে, এছাড়াও নিরবিচ্ছিন্ন এক্সরে যেটাকে বাংলায় বলা হয়, ডিসকন্টিনিউয়াস এক্সরে, সেগুলো কী কী, ক্যারেক্টারিস্টিক্স এক্সরে কী, সেগুলো সমস্ত ডেফিনেশনগুলো একবার বই থেকে শুধু চোখ বুলিয়ে নিও, কেমন? ওইখান থেকে ডেসক্রিপটিভ প্রশ্নই বেশি আসে। মোজলের লটা কিন্তু ইম্পর্ট্যান্ট। মোজলের লটা আমি বলে দিচ্ছি, এখানেই লিখে দিচ্ছি আমি ওপরের দিকে। মোজলে MOSELEY, মোজলেস ল। মোজলেস লটা কিছুই না, মোজলের ল বলছে কোনো একটা মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির বর্ণালীর একটা চূড়ান্ত কম্পাঙ্কের বর্গমূল মৌলটার পারমাণবিক সংখ্যার সমানুপাতিক হয়। ঠিক আছে, মানে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি, তোমরা যদি এখানে গ্রাফটা দেখো, গ্রাফটা দেখতে কীরকম লাগে বলো তো? এইরকম একটা গ্রাফ আমি নিচ্ছি, যেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টেন্সিটি আছে, এক্স রের ইন্টেন্সিটি আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর ল্যামডাকে প্লট করেছি আমি, এক্স রের তরঙ্গ দৈর্ঘ্যকে প্লট করেছি। ঠিক আছে, গ্রাফটা দেখতে এরকম হয়, দুটো পিক পাওয়া যায়, একটা ছোট পিক আর একটা বড় পিক পাওয়া যায়। বড় পিকটাকে আর ছোট পিকটাকে, এই পিকগুলোকে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্স রে। ঠিক আছে, বৈশিষ্ট্যমূলক বর্ণালী ওইটা। আর নিচের যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা, এইটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস পার্ট, আর এই পিকগুলো হচ্ছে ওই বৈশিষ্ট্যমূলক ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করে। তো ওই পিক পয়েন্টগুলোতে যে ফ্রিকোয়েন্সিটা হয় সেটাকে যদি আমি নিউ ধরি, ঠিক আছে, নিউ বা গামা ধরি, মোজলের ল বলছে সে নিউয়ে রুট যদি করি সেটা প্রপোর্শনাল টু জেড। ঠিক আছে, জেডটা কি? পারমাণবিক সংখ্যা। তাহলে বৈশিষ্ট্যমূলক কম্পাঙ্ক নিউ তার বর্গমূল পারমাণবিক সংখ্যার সমানুপাতিক, এটাই হচ্ছে মোজলের ল। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু জিনিসপত্র নেই। বইয়ের উদাহরণের অঙ্কগুলো যদি দেখো, দেখতে পাবে যেগুলো মেনলি ওই ইলেকট্রনের এনার্জি, nth অরবিটে ইলেকট্রনের এনার্জি, রেডিয়াস, ভেলোসিটি, সেই দিয়েই কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম পড়ে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা নিউক্লিয়ার নিয়ে কথা বলবো, নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে, যেখানে আমরা নিউক্লিয়াসের গঠন এবং আমরা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো, নিউক্লিয়ার ফিশন, ফিউশন, নিউক্লিয়ার রিয়াকশন, এইগুলো নিয়ে কথা বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন যদি থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি।